সো আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব মহাকর্ষ, সেটা ক্লাস 11 একটা টপিক। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কসমস ফিজিক্স, আর এই চ্যাপ্টারটা ওই কসমসের উপরেই ফুললি রিলেটেড। সো আমরা যতটা জানি চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য আবার আকাশগঙ্গাকে প্রদক্ষিণ করছে। সুতরাং মহাকাশের আমরা অনেক কয়েকটা বিষয় জানি, ব্ল্যাক হোল সম্পর্কে কিছুটা জানি। সো এই সব কিছু ধারণা প্রথম তৈরি হয় নিউটনিয়ানের মহাকর্ষীয় সূত্র নিয়ে। আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্রটা ফার্স্টে দেখব না। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের সংযোজক সরলরেখা বরাবর একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান হয় ওই বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক ও তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ কি? অর্থাৎ এই মহাবিশ্বে থাকা যে কোনো দুটি বস্তু, আমি, আমার মোবাইল, আমি, তুমি, একটা গাছ, একটা পাখি, যে কোনো কিছু, চাঁদ, সূর্য, পৃথিবী, সব বস্তুই একে অপরকে আকর্ষণ করে। আর এই আকর্ষণ বলের মান হয় ওই বস্তু দুটির ভরের গুণফলের সাথে সমানুপাতিক ও তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ধরে নিচ্ছি আমার ভর m1 আর একটা সেকেন্ড পার্সন যার ভর m2, আমাদের মধ্যবর্তী দূরত্ব ধরে নিচ্ছি x। তাহলে ওই যে আমাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটা হয় আমাদের দুজনের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ f ভ্যারিজ এজ m1 m2 অ্যান্ড মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক f ভ্যারিজ এজ 1/x²। সো তাহলে সবথেকে বড় কথা হলো যে আমরা যদি দুজনকে আকর্ষণই করি, আমি যদি দেওয়ালকে আকর্ষণ করি, দেওয়াল যদি আমাকে আকর্ষণ করে, তাহলে আমি দেওয়ালের দিকে যাই না কেন বা দেওয়াল আমাদের দিকে আসে না কেন, সেটা তো দেখার দরকার। সো এটা আমরা দেখছি কি জন্য এই ঘটনাটা ঘটে না, কারণ এই আকর্ষণ বলের মানটা খুবই কম হয়। এই সূত্রটা আমরা দেখছি, একটা ছবি দেখছি যেখানে দুটো বস্তু রয়েছে m1 m2, তাদের মধ্যবর্তী দূরত্ব রয়েছে r। সো যেটা নিউটনিয়ান মহাকর্ষ সূত্র থেকে যেটা পাওয়া গেল, f ভ্যারিজ এজ m1 m2 যখন r অপরিবর্তিত থাকে, এবং f ভ্যারিজ এজ 1/r² যখন m1 m2 অপরিবর্তিত থাকে। এখন দুটো ভ্যারিজেসকে আমরা একসাথে যদি লিখি তাহলে আসছে f ভ্যারিজ এজ m1 m2 ডিভাইডেড বাই r²। সো একটা কনস্ট্যান্ট নিচ্ছি যার নাম দিচ্ছি g, তাহলে আসছে f ইকুয়ালস টু g m1 m2 বাই r²। এই g কে বলা হয় সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, যেটা আমরা অলরেডি ক্লাস 10-এ পড়ে এসেছি। এই সূত্রটার সাথে আমরা ক্লাস 12-এ যখন দেখব কুলম্বের সূত্র, সেখানে মিল পাবো। কুলম্বের সূত্র হচ্ছে f ইকুয়ালস টু k q1 q2 বাই r²। কুলম্বের সূত্র কি বলেছিল না, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল, অ্যাট্রাকশন অর রিপালশন, ওই আধানদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক ও তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি কুলম্বের সূত্রটার পাশে ছবি দেখেছি, দুটো প্রায় সেম। সিমেট্রি এই দুটোর মধ্যে প্রচণ্ড, কারণ এখানেও আধানদ্বয়ের গুণফলের সাথে সমানুপাতিক আর এখানে বস্তুদ্বয়ের ভরের সাথে সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। পার্থক্য কিনা পার্থক্য দুটোই। এই মহাকর্ষীয় বল এর মান খুবই কম হয়, আর এখানে যেটা কনস্ট্যান্ট, যেটা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, সেই ভ্যালুটা সব জায়গায় সেম। এই মহাবিশ্বের যে কোনো জায়গায় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা জি এর ভ্যালু অলওয়েজ সেম থাকে, যার ভ্যালু। আর এই কে এর ভ্যালু যেটা, সেটা আমরা পরে দেখবো ক্লাস 12-এ কুলম্বের সূত্র যখন পড়বো। কে এর ভ্যালুটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে, অর্থাৎ বায়ুর মাধ্যমে আলাদা, অন্য কোনো মাধ্যমে আলাদা, এইভাবে কে এর ভ্যালুটা চেঞ্জ হয়। আর একটা জিনিস মেন ডিফারেন্স, যেটা আমরা নিউটনের মহাকর্ষ সূত্রে দেখলাম যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে, কিন্তু কুলম্বের সূত্র বলেছে না, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল। কুলম্বের সূত্রে আমরা দেখব দুটি সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, আর দুটি বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুযায়ী যে কোনো দুটি বস্তু মহাবিশ্বের পরস্পরকে আকর্ষণ করবে। এখন জি এর সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। জি এর মাত্রা আসছে, যদি আমরা জিটাকে লেফট সাইডে রাখি, তাহলে জি এর মাত্রা আছে f r² বাই m1 m2। সেখান থেকে f এর মাত্রা আমরা জানি অলরেডি ml t⁻², r² এর মাত্রা সেম অ্যাজ l², m1 m2 দুটোই ভর, সো m²। সো লাস্টে আসছে m⁻⁻1 l³ t⁻²। যদি ইউনিট দেখি মিটার কিউব কেজি ইনভার্স সেকেন্ড⁻²। সো এটাই হলো। সো এই নিউটনের মহাকর্ষীয় সূত্রের উপর বেস করে আমরা দেখব কোনো দুটো বস্তু একে অপরকে কত বল দ্বারা আকর্ষণ করছে।
কারণ আমরা জি এর ভ্যালু অলরেডি জানি, ওই বস্তু দুটির ভর ও তাদের মধ্যবর্তী দূরত্বের ভ্যালু যদি জানা থাকে আমরা এফ এর ভ্যালু অলরেডি ক্যালকুলেট করতে পারবো। যেমন সূর্য আর চাঁদ, তাদের সূর্য আর পৃথিবী ধরে নিলাম, সূর্যের ভর আর পৃথিবীর ভর যদি জানা থাকে, তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা জানি, তাহলে আমরা তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। এমনকি আমার সাথে সূর্যের কি সম্পর্ক, আমি সূর্যকে কত বল দ্বারা টানছি বা সূর্য আমাকে কত বল দ্বারা টানছে, সেটাও আমরা ক্যালকুলেট করতে পারবো এই মহাকর্ষীয় সূত্রের উপর বেস করে। এরপর যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো অভিকর্ষ, গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অভিকর্ষ যে ত্বরণ, এই শব্দটার সাথে আমরা পূর্ব পরিচিত, ক্লাস 10 কি 9 থেকে আমরা এই শব্দটা শুনে আসছি যে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা কি বা এটার এক্সপ্রেশন কি, এর ভ্যালুটা কোথা থেকে এলো সেটা আমরা দেখবো। সো ফার্স্টে একটা ছবি দেখাচ্ছি, ধরে নিচ্ছি এটা পৃথিবী যার ভর হচ্ছে ক্যাপিটাল এম, একটা বস্তু স্মল এম যেটা পৃথিবীর সেন্টার ও থেকে আর দূরত্বে রয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। সো নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা একটু আগে জানলাম যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। সো এখানে পৃথিবী আর ওই এম ভরের বস্তুর মধ্যে আকর্ষণ বল হবে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে ক্যাপিটাল এম হলো পৃথিবীর ভর, স্মল এম হলো বস্তুর ভর, জি হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এবং আর হলো তাদের মধ্যবর্তী দূরত্ব। আবার নিউটনের সূত্র অনুযায়ী জানি আমরা এফ সমান এম ইন্টু এ, বল সমান ভর ইন্টু ত্বরণ। এখানে একে আমরা জি দ্বারা রিপ্লেস করছি, যেখানে জি এর ভ্যালু জি কে আমরা নাম দিচ্ছি অভিকর্ষ ত্বরণ। সুতরাং এফ সমান এম ইন্টু জি। এখন এই এম জি আর জি এম এম বাই আর স্কোয়ার একে অপর সমান হবে, সেখান থেকে আমরা জি এর ভ্যালু যদি ক্যালকুলেট করি, জি এর ভ্যালু পাবো জি এম বাই আর স্কোয়ার। যদি আর এর ভ্যালু ক্যাপিটাল আর হয়, অর্থাৎ বস্তু যদি পৃথিবী পৃষ্ঠে থাকে, তাহলে আরকে আমরা ক্যাপিটাল আর অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ বলতেই পারি, তাহলে জি এর ভ্যালু আসছে জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এখন যদি পৃথিবীর গড় ঘনত্ব ধরে নিই রো, এই সিম্বলটাকে রো বলে। সো এখন যদি পৃথিবীর গড় ঘনত্ব ধরে নিই রো, একটা জিনিস গড় কথাটা উল্লেখ করা হয়েছে কারণ পৃথিবীর ঘনত্ব সব জায়গায় সেম নয়। পৃথিবীর সমসত্ব মিশ্রণ তো নয় যে সব জায়গায় পৃথিবীর ঘনত্ব সেম হবে, কোথাও বেশি কোথাও কম। ধরে নিচ্ছি গড় ঘনত্ব হচ্ছে রো, তাহলে আমরা ভর সমান কি জানি, ভর সমান আয়তন ইন্টু ঘনত্ব। আয়তন কত, পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ ইন্টু ঘনত্ব রো, তাহলে এটা হলো পৃথিবীর ভর। এখান থেকে জি এর ভ্যালুতে যদি আমরা এম এর জায়গায় এই ঘনত্ব দিয়ে পাওয়া যেটা পেলাম এক্সপ্রেশনটা যদি ইউজ করি, তাহলে আসছে 4/3 পাই জি আর ইন্টু রো। এখানে জি এর মান আমাদের জানা, পায়ের মান জানা, আর এর মান, রোর মান, এগুলো জানা থাকলে আমরা জি এর ভ্যালু ক্যালকুলেট করে দেখতে পাবো যে এর ভ্যালু আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুযায়ী এটা তো বুঝলেন যে মহাকর্ষের যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। পৃথিবীর ক্ষেত্রে আমরা দেখলাম কোনো বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের ভ্যালু হচ্ছে জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অন্য গ্রহের ক্ষেত্রে অন্য ভ্যালু আসবে, সেটা আমরা দেখলাম। তাহলে প্রশ্ন হলো এটা যে আমি যদি পৃথিবীর থেকে পৃষ্ঠ থেকে দূরে যেতে চাই, পৃথিবী আমাকে আকর্ষণ করে এবং আমাকে পৃথিবী পৃষ্ঠে আবার ফিরে আসতে হয়, কিন্তু পৃথিবী কেন আমার দিকে যায় না? কারণ আমিও পৃথিবীকে যে বল দ্বারা আকর্ষণ করছি, পৃথিবীও আমাকে সেই বল দ্বারাই আকর্ষণ করছে। আমরা সেটা একটু আগে দেখলাম। কারণ এফ এর ভ্যালু হয় জি এম এ ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, যেখানে ক্যাপিটাল এম হলো ধরে নিলাম পৃথিবীর ভর, স্মল এম হলো আমার ভর। এই সূত্রটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য, পৃথিবীর ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু আমি পৃথিবীকে আকর্ষণ করতে পারি না কেন? কারণটা কি? আমরা দেখব পৃথিবীর ত্বরণ ও বস্তুর ত্বরণ বা আমার ত্বরণ, সেটা আমরা ফার্স্টে ক্যালকুলেট করবো। সো বস্তুর ত্বরণ কী হবে না, বস্তুর ওপর প্রযুক্ত বল ডিভাইডেড বাই বস্তুর ভর। আমরা জানি এফ সমান এম এ, সেখান থেকে যদি এ বার করি এফ বাই এম। সো বস্তুর ওপর প্রযুক্ত বল হচ্ছে এফ আর বস্তুর ওপর ভর হচ্ছে স্মল এম। সো এফ বাই এম, এটাই আমরা জানলাম অভিকর্ষ ত্বরণ, বা একে আমি জি দিয়ে লিখেছিলাম আগের সিরিজে। সো এটা হচ্ছে জি। পৃথিবীর ত্বরণ এখন কত না, পৃথিবীর ত্বরণ হচ্ছে পৃথিবীর ওপর প্রযুক্ত বল, যেটার ভ্যালু সেম, আমার ওপর প্রযুক্ত বল আর পৃথিবীর ওপর প্রযুক্ত বল সেম, যার ভ্যালু হচ্ছে এফ, এবং পৃথিবীর ভর হচ্ছে এম। সো এফ বাই এমকে আমি ধরে নিচ্ছি স্মল এম। এখন অনুপাত নিই, তাহলে আসছে জি বাই এ ইকুয়ালস টু ক্যাপিটাল এম বাই স্মল এম। এফ এফ ক্যান্সেল আউট হচ্ছে। স্মল জি হলো বস্তুর ত্বরণ, স্মল এ হলো পৃথিবীর ত্বরণ, ক্যাপিটাল এম হলো পৃথিবীর ভর, স্মল এম হলো বস্তুর ভর। এখন ক্যাপিটাল এম স্মল এম এর থেকে অনেক বেশি। যদি আমি ধরে নিই আমার ত্বরণ,
আমার ভর স্মল এম, পৃথিবীর ভর ক্যাপিটাল এম, আমার ভর কত হবে 50 কেজি ম্যাক্স টু ম্যাক্স, আর পৃথিবীর ভর যেখানে 5.97 ইন্টু 10⁻24 কেজি, সুতরাং সেটা অনেক বেশি এর তুলনায়। যদি তাই হয় তাহলে স্মল জি এর ভ্যালু স্মল এর তুলনায় অনেক বেশি হবে, অর্থাৎ বস্তুর ত্বরণ বা আমার ত্বরণ অনেক বেশি হবে পৃথিবীর ত্বরণ অপেক্ষা। আমরা অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তন, সো এটা দেখার আগে সবচেয়ে আগে যেটা জানতে হবে যে পৃথিবী জিওয়েডের মতো আকৃতি, পৃথিবী তো সম্পূর্ণ গোলাকার নয়, অর্থাৎ এফ সমান আমরা দেখেছি আর জি এর ভ্যালু দেখেছিলাম gm/r², অভিকর্ষ ত্বরণের ভ্যালু হয় ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই r², যেখানে r হয় ব্যাসার্ধ। সুতরাং পৃথিবী যদি সম্পূর্ণ গোলাকার না হয় তাহলে এর ব্যাসার্ধের ভ্যারিয়েশন থাকবে, অর্থাৎ আর এর ভ্যালু কোথাও বেশি কোথাও কম, সেই অনুযায়ী জি এর ভ্যালু নির্ভর করবে। যদি পৃথিবীকে আমরা উপবৃত্তাকার হিসাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো নিরক্ষীয় অঞ্চলে আর এর ভ্যালু কি হয়, নিরক্ষীয় অঞ্চলে আর এর ভ্যালু বেশি, আর আর এর ভ্যালু বেশি অর্থাৎ জি এর ভ্যালু কম হবে। আর মেরু অঞ্চল নর্থ পোল অ্যান্ড সাউথ পোলে যদি দেখি আমরা তাহলে দেখবো আর এর ভ্যালু কম অর্থাৎ জি এর ভ্যালু বেশি হবে। এই জন্য সময়ের পার্থক্যটা পেন্ডুলামযুক্ত ঘড়ির ক্ষেত্রে সময়ের এই তারতম্যটা এই কারণেই ঘটে, কারণ জি এর ভ্যালু দু জায়গাতে বিভিন্ন, নিরক্ষীয় অঞ্চলে কম, মেরু অঞ্চলের ক্ষেত্রে সেটা বেশি। এখন এই যে অভিকর্ষ ত্বরণ এর ভ্যালুটা আর কিসের উপর নির্ভর করে সেগুলো আমরা দেখব। একটা করে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা অর্থাৎ হাইট এর বৃদ্ধির জন্য জি এর পরিবর্তন হয়। তাছাড়া ভূপৃষ্ঠ থেকে গভীরতা অর্থাৎ ভূপৃষ্ঠের গভীরে গেলে জি এর পরিবর্তন হয়, এবং পৃথিবীর আহ্নিক গতির জন্য। আহ্নিক গতি আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার সাথে সাথে পরিক্রমণ করার সাথে সাথে নিজের অ্যাক্সিস সাপেক্ষে 66.5 ডিগ্রি কোণে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। সো এর জন্য জি এর ভ্যালু পরিবর্তন হয়, সেটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। আপাতত আমরা আজকে ডিসকাস করবো সেটা হলো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যদি বাড়তে থাকে তাহলে জি এর ভ্যালুতে কি পরিমাণ চেঞ্জ হয় সেটা আমরা দেখব। না, ভূপৃষ্ঠে আমি ত্বরণ ধরে নিচ্ছি জি, আর এই উচ্চতায় ত্বরণ হচ্ছে জি ড্যাশ। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ধরে নিচ্ছে এটা পৃথিবী, যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটা বস্তু রয়েছে যার ভর হচ্ছে স্মল এম, পৃথিবীর ভর হচ্ছে এখানে ক্যাপিটাল এম। এখন আমরা জানি ভূপৃষ্ঠে জি এর ভ্যালু হয় gm/R², যেটা আমরা আগে ডিসকাস করলাম। তাহলে এখন ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর ভ্যালু কত হবে, না ওটাকে আমরা জি ড্যাশ নাম দিচ্ছি, যার ভ্যালু হবে gm/r+h² r+h হলো আর হলো হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হলো হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ওই বস্তুর উচ্চতা, অর্থাৎ r+h হলো পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। সো জি, এখন যদি 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ডিভাইড করি তাহলে জি ড্যাশ বাই জি এর ভ্যালু আসছে r²/r+h² gm ক্যান্সেল আউট হচ্ছে। সো জি ড্যাশ বাই জি এর ভ্যালু আসছে 1/1+h তার হোল স্কয়ার, কারণ আরটাকে আমরা নিচে নিয়ে হোল স্কয়ারের ভেতরে যদি নিয়ে যাই তাহলে এটা আসছে। এখন যদি পাওয়ার সমেত উপরে তুলি তাহলে আসবে 1+h/r²। সো দ্বিপদ বিস্তার ক্লাস 12 এর সম্ভবত আমরা দ্বিপদ বিস্তার করব, বা ক্লাস 11 হয়তো পড়ছি, আমার পুরোপুরি মনে নেই। যাই হোক, দ্বিপদ বিস্তার আমরা দেখবো এগুলোকে কিভাবে এক্সপ্যান্ড করতে হয়। সো এখানে এর ভ্যালু আসবে 1 - 2h/r -2h² এইভাবে চলতে থাকে। সো এইচ এর ভ্যালু অনেক কম হয় আর এর তুলনায়, কারণ আর এর ভ্যালু কত হয় 6400 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ হয় 6400 কিলোমিটার, এইচ কত হবে 50 মিটার 500 মিটার, সেটা যাই হোক 6400 কিলোমিটার থেকে তুলনায় অনেক কম হয়। সেজন্য বাকি টার্মগুলো যেহেতু স্কয়ার কিউব টু দি পাওয়ার 4 এইভাবে থাকে, সেই জন্য ওই টার্মগুলোকে নেগলেক্ট করা হয়। তাহলে শুধু সেকেন্ড টার্মটা যদি নেওয়া হয়, ফার্স্ট টার্মটা যদি নেওয়া হয় তাহলে আছে 1 - 2h/r। এখন তাহলে জি ড্যাশ এর ভ্যালু পেলাম, জি কে ওই সাইডে নিয়ে যাব, সো জি ইন্টু 1 - 2h/r। সো জি ড্যাশ মাইনাস জি যদি করি তাহলে আমরা দেখব 2hg/r। এই 2hg, এইচ হচ্ছে উচ্চতা, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। 2 তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, সো এই পুরোটাই হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং এটা পজিটিভ নাম্বার। সো জি ড্যাশটাকে জি কে ওদিকে রাইট, সো জি কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো, তো জি ড্যাশ আসবে জি ইন্টু 1 - 2h/r। সো এখন যদি জি মানে জি ড্যাশ অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ এবং এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বার করি তাহলে আসছে 2hg/r, যেখানে জি হলো আমরা জানি অভিকর্ষ ত্বরণ, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, এইচ হলো পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা, আর আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। এই পুরো টার্মটা, সো যদি দেখি এটা একটা পজিটিভ টার্ম আসবে, সুতরাং জি মানে জি ড্যাশ একটা পজিটিভ টার্ম, অর্থাৎ জি এর ভ্যালু জি ড্যাশ এর তুলনায় বেশি, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ
ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের থেকে বেশি হয়। তো এই প্রমাণটা অনেক সময় পরীক্ষায় আসেন। এরপর আমরা যে নেক্সট দিন যেটা ডিসকাস করবো সেটা হলো ভূপৃষ্ঠ থেকে গভীরতার সাথে কিভাবে জি এর পরিবর্তন ঘটে, এবং আরেকটা যেটা বললাম আণবিক গতির জন্য জি এর কি পরিবর্তন হয় সেটা আমরা ডিসকাস করবো।